বড় গাছটার তলায় দাঁড়িয়েছিলেন অতনু সামন্ত। তিনি এবার গলা তুলে বললেন, এই গাছ আমার ভাগে এসে পড়েছে। এই গাছ আমি কোনোভাবেই কাটতে দেব না। এই গাছ কাটতে গেলে আমার লাশের উপর দিয়ে কাটতে হবে। উল্টো দিকের ফাঁকা জায়গাটায় দাঁড়িয়েছিলেন জয়ন্ত সামন্ত। তার পেছনে তার স্ত্রী আর তার বছর 4 মেয়ে। ওই গাছ শুধু তোমার জায়গা নয় দাদা, ওই গাছ এসেছে আমার জায়গাতেও। ওই গাছ তো আমি কাটবই, দেখি তুমি আমাকে কি করে আটকাও। অতনু সামন্ত এবার যেন তেড়ে গেলেন। তার স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করতে তিনি তার হাতটা ছাড়িয়ে গাছটার একদম কাছে দাঁড়িয়ে বললেন, এই গাছের একটা ডালের উপরেও যদি হাত দিয়েছ জয়ন্ত, তবে তার ফল কিন্তু ভালো হবে না। আমি এর জন্য থানা, পুলিশ, আদালত পর্যন্ত করতে পারি, মাথায় রেখো। টাকা কি তোমার একার আছে নাকি দাদা? তুমি যদি আদালত পর্যন্ত করতে পারো তাহলে আমিও করতে পারি। তাছাড়া জমি জমার ভাগ হয়েছে সমান সমান, সে ভাগের মধ্যেই মাঝখানে গাছটা পড়েছে। ভালো কথা তো তুমি শুনছো না। তোমায় বলছি এই গাছটা কেটে তারপর মাঝখান থেকে একটা পাঁচিল তুলে দিই, তাতেই তোমার মতবিরোধ। তুমি বলছো তুমি গাছ কাটবেই না। দেখো, গাছ তোমাদের থাকুক বা আমার থাকুক তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু আমার ভাগে যেটুকু জমি পড়ছে সেটুকু তো আমি গাছটাকে কাটতেই পারি, বাকিটা না হয় তুমি রেখে দাও। এবার অতনু সামন্ত পেছনের দিকে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ও বোকার মতো কথা বলে কেন? হ্যাঁ, গাছ মাঝখান থেকে কাটলে সেই গাছ কি আর বেঁচে থাকে? এত বছরের পুরনো একটা গাছ, আমার বাবা নিজের হাতে লাগিয়েছে এই গাছটা, আর আজ সেই গাছটাকেই কিনা। বাবা যখন মারা যায় তখন কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? সারাটা জীবন দেশের বাইরে বসে চাকরি চাকরি করে মরেছো, আর এখন এসেছো বাবার প্রতি ভালোবাসা দেখাতে? হ্যাঁ, জীবিত মানুষটাকে ভালো না বেশে মরা মানুষটাকে নিয়ে কথা বলে আর কি বা লাভ হবে বলো দেখিনি দাদা? তোমার এসব নাটকে না আমি মোটেই ভুলবো না। এই গাছ আমি কাটবই, ভালোই ভালোই তোমায় একদিন সময় দিচ্ছি। এই গাছটা কাটার ব্যবস্থা করো, না হলে গাছটাকে গোড়া শুদ্ধ তুলে তোমার জমির ভেতরে নিয়ে যাব। করছোটা কি? বলছি শান্ত হয়ে একটু সবকিছু দেখো না, কেন শুধু শুধু ঝগড়া করছো? ঠাকুরপো তো ঠিকই বলেছে, এই গাছটা রেখেই বা কি হবে? এতটা পুরনো হয়ে গেছে গাছটা। তাছাড়া দেখেছো তো, যে কোনো সময় ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লে তার সে অনেক ঝামেলা। যে কথা বুঝবে না তা নিয়ে কথা বলবে না। ভালো ভালো বললে তাও হতো, তখন হয়তো কিছু একটা করার কথা ভাবতাম, কিন্তু ও আমায় টাকার ভয় দেখাচ্ছে। হ্যাঁ, টাকার ভয়, থানা উকিলের ভয় দেখিয়েছে। এত সহজে তো আমি ছাড়বো না। আমিও দেখি কি করে আমি বেঁচে থাকতে গাছ কাটা হয়, আমিও দেখি। তুমি বেঁচে থাকতে কাজ না করতে পারলে তাহলে তোমার মরার পরই গাছটা কাটবো, কিন্তু ওই গাছ আমি কাটবই, তাতে তুমি যা করার ইচ্ছা করে নাও দাদা। কথাটা বলে জয়ন্ত সামন্ত তার স্ত্রীকে নিয়ে ঘরের ভেতর ঢুকে দড়াম শব্দ করে দরজা বন্ধ করে দিল। জয়ন্ত সামন্তের মেয়ে বলল, তুমি কিন্তু শুধু শুধুই জেঠুর সঙ্গে একটা ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা করছো বাবা। এই গাছ কাটার মধ্যে কি আছে আমি তো বুঝতেই পারছি না। যেটা বুঝবি না সেটা নিয়ে কথা বলবি না। সব সময় দাদার সমস্যার কথা শুনলে তো আর হবে না। আর এই ব্যাপারটা তো আমার মতো থাকতে হতে পারে না, কি তাই না? তুমি কি করবে সেটা আমি বুঝতে পারছি, শুধু শুধু প্রতিদিনকার এই ঝামেলা আমার আর ভালো লাগে না। ওই লোকটার সঙ্গে তোমার যেদিন থেকে কথা হয়েছে তারপর থেকে তুমি এসব শুরু করেছো। ওই লোকটা কে বলো তো? ওই লোকটা কি তোমাকে শিখিয়েছে যে তুমি নিজের দাদাকে মারার জন্য হুমকি দিচ্ছ? কোন লোকটা? কোন লোকের কথায় আমি এসব করছি? হ্যাঁ, ওই গাছটা ওখান থেকে তুলতে পারলে একটা নতুন পাঁচিল দিতে পারবো, আর তাতে বাড়ির পেছনের দিকের ওই জায়গাটা ভালোভাবেই আমার হয়ে যাবে। ওখানে আমি একটা ঘরও তৈরি করতে পারবো। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না? ওই জায়গাটা শুধু শুধু একটা শুকনো গাছকে ফেলে রেখে আর লাভটাই বা কী হবে? গাছটাকে রেখে লাভ আছে কি নেই সেটা আমি জানি না বাবা, তবে এটা বুঝতে পারছি তুমি ওই গাছটা কাটবেই, আর তাতে তোমায় জেঠু বাধা দিলে তুমি জেঠুকেও মারবে। জয়ন্ত সামন্ত আর কিছু বললেন না।
তিনি নিজের ঘরে ঢুকে ঘরের দরজাটা ধড়াম শব্দ করে বন্ধ করে দিলেন। জয়ন্তের স্ত্রী আর কিরণ অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। ততক্ষণে বাইরে অতনু সামন্তর গলার শব্দ আবার শোনা যাচ্ছে। জয়ন্তবাবু, আপনি বলতে চাইছেন যে এইখানে কি হয়েছে সে ব্যাপারে আপনার কোনো ধারণা নেই, অথচ অতনুবাবুর স্ত্রী কিন্তু আমাদের জানিয়েছেন আপনি আপনার দাদাকে খুন করার জন্য হুমকি দিয়েছিলেন, বিশেষ করে ওই গাছের জন্য। আপনাদের মধ্যে যে একটা ঝামেলা তৈরি হয়েছিল তার শেষ নিষ্পত্তি যে আপনি এইভাবে করতে পারেন সেটা তার ধারণা হয়েছিল। দেখুন, আমি মানছি আমার একটু মাথাটা গরম, রাগের মাথায় কথায় কথায় দাদাকে আমি অনেক কিছুই বলে থাকতে পারি, কিন্তু সামান্য গাছের জন্য দাদাকে আমি কেনই বা খুন করতে যাব বলুন দেখিনি। তাছাড়া ওই গাছটা কিছুদিন পর এমনিতেই ভেঙে পড়তো। আমি বলেছিলাম যাতে আমি ওই বাড়ির পেছনে পাঁচিল দিয়ে একটা নতুন ঘর করার প্ল্যানিং করছিলাম আর কি, এছাড়া আর তেমন কিছুই নয়। দেখুন, আপনি যে আপনার দাদাকে হুমকি দিয়েছিলেন সে কথা অতনুবাবুর স্ত্রী নয়, আপনার স্ত্রী এবং আপনার মেয়েও স্বীকার করেছে। সমস্যাটা এখানে, আপনার নিজের স্ত্রী এবং আপনার মেয়ে আপনার বিরুদ্ধেই কেন বা সাক্ষী দিচ্ছে, সেটাই তো তাজ্জবের ব্যাপার। আমি তো নিজেও অস্বীকার করছি না ইন্সপেক্টর যে আমি দাদাকে ওই কথাগুলো বলিনি, কিন্তু ওগুলো শুধুমাত্র মুখেরই কথা, আর এই কথায় এছাড়া আর আমি কিছুই করিনি। আপনি আপনার দাদাকে মারার জন্য হুমকি দিলেন, আর তার দুদিনের মধ্যেই রাতের বেলাতে আপনার দাদার মৃতদেহ পাওয়া গেল এই গাছের তলাতেই। মাথাটা এমনভাবে পাওয়া গেছে যে দেখে মনে হচ্ছে ভারী কিছু একটা দিয়ে কেউ মাথায় আঘাত করেছে। গাছের তলায় মৃতদেহ পড়ে আছে, আর যেই গাছ নিয়ে সমস্যা আছে সেই গাছের নিচেতেই এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, রাতের বেলা আপনি ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়েছিলেন কখন বলুন তো? আমি একটা প্রাইভেট অফিসে কাজ করি, সকালে বেরিয়ে যাই, ফিরতে ফিরতে ওই প্রায় রাত 8টা বাজে। তখন বাড়িতে ফিরে আর কোথাও বেরোতে ইচ্ছে হয় না। এটা বাড়ির পেছনের দিক। রাতের বেলা খাওয়া দাওয়ার পর মাঝে মাঝে এখানে হাঁটতে আসি, কিন্তু বিশ্বাস করুন কাল রাতে এখানে বেরিয়ে দাদাকে আমি মোটেই দেখতে পাইনি। আপনার কাউকে সন্দেহ হয়? মানে আপনার দাদাকে এমনভাবে কেউ কি খুন করতে পারে? হ্যাঁ, দেখুন, দাদার সঙ্গে কারোর শত্রুতা থাকতেই পারে, কিন্তু দাদার মুখের কথা মোটেই ভালো নয়। দাদা যে অফিসে কাজ করে সেই অফিসে সে বড় পদে থাকলেও তার সঙ্গে লোকেদের সঙ্গে তার বনিবানা মোটেই হতো না। হ্যাঁ, এই কথা বৌদি এমনকি আশেপাশের লোকেরা পর্যন্ত জানে। দেখুন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের তরফ থেকে কিন্তু আপনাকে অপরাধী বলেই মনে করা হচ্ছে। তাছাড়া আপনার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ না থাকলেও আপনি দাদাকে মারার হুমকি দিয়েছিলেন, তাই আপনাকে আমাদের সঙ্গে বর্তমানে থানায় যেতে হবে। আপনি যদি উকিলের সঙ্গে কথা বলতে চান সেই ব্যবস্থা না হয় আমি আপনাকে করে দিতে পারি। হ্যাঁ, আমি উকিলের সঙ্গে কথা বলতে চাই, আর আপনাদের যখন সন্দেহ হয়েছে তখন আপনাদের সমস্ত দিক থেকে আমি একেবারেই সাহায্য করব। পুলিশের সঙ্গে জয়ন্তবাবুর কথা শেষ হতে না হতেই এমন সময় অপর প্রান্ত থেকে কারুর চিৎকার শোনা গেল। অতনু সামন্তের স্ত্রী চিৎকার করে বলছেন, আমি সেদিনই বুঝতে পেরেছিলাম ঠাকুরপোর চোখে সেদিন আমি হিংসে দেখেছিলাম। ওই গাছটা কেটে তারপর ওইখানে কি যেন করতে চায় ঠাকুরপো। নিশ্চয়ই কোনো গন্ডগোল করে রেখেছে, তাই জন্যই ওকে খুন করেছে। দেখুন মিসেস সামন্ত, পুলিশ জয়ন্তবাবুকে জেরার জন্য নিয়ে যাচ্ছে। তাছাড়া আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি না হয় থানায় এসেই বলতে পারেন। প্রাথমিকভাবে যেটা আপনার কাছ থেকে প্রয়োজন সব কিছু জানা হয়ে গেছে আমাদের। এই মুহূর্তে পুলিশি পাহারায় আমরা জয়ন্তবাবুকে থানায় নিয়ে যাচ্ছি। প্লিজ কিছু মনে করবেন না। জয়ন্তবাবুর স্ত্রী এবং তার মেয়েও দাঁড়িয়েছিলেন দরজার কাছে। অতনুবাবুর স্ত্রীর চোখে জল। তখন
মৃতদেহটা সবে মাত্র অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে পোস্টমর্টেমের জন্য। মাথার পেছনের দিকটা ফাটা, রক্ত বেরিয়েছে অনেকটা। বোধহয় শেষ রাত্রির দিকে কোনো কারণে বাগানের কাছে এসেছিল অতনুবাবু, আর তখনই ব্যাপারটা ঘটেছে। কিন্তু সমস্যা হলো কেউ কোনো চিৎকারের শব্দ শুনতে পায়নি। সবার চোখের সামনে দিয়ে মৃতদেহ এবং জয়ন্তবাবুকে নিয়ে যাওয়া হলো। অতনু সামন্তের স্ত্রী অবশ্য অনেকক্ষণ গাছের তলায় চুপ করে বসে রইলেন। তারপর চলে গেলেন নিজের ঘরে। তাদের একমাত্র ছেলে বিপ্লব বাইরে থাকে। খবরটা তাকে আগেই দেয়া হয়েছে। আজকেই তার এসে পড়ার কথা। তার জন্য অপেক্ষা করতে হবে। যদিও পোস্টমর্টেম রিপোর্ট আসতে দেরি হবে, তবু অতনুবাবু স্ত্রী জানেন এই কাজটা তার নিজে ঠাকুরপো জয়ন্তবাবু ছাড়া অন্য কেউ করতে পারে না। জয়ন্তবাবু স্ত্রী এবং কিরণ একেবারে অবাক হয়েছিল দাদাকে খুন করতে পারে বলে। তাদের একদমই মনে হয় না। এদিকে ইন্সপেক্টর জয়ন্তবাবুর কাছ থেকে অনেক কথাই শোনেন, কিন্তু এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না যাতে মনে হয় জয়ন্তবাবু অপরাধী। তাহলে আসল অপরাধী কে? দেখুন ইন্সপেক্টর, আমার বাবা একটু রাগী ধরনের হতে পারে, কিন্তু আমার বাবা জেঠুকে এভাবে মারতে পারে না। সেদিন রাতে বাবা জেঠুর সঙ্গে ঝগড়া করার পরে রাতের বেলা নিজেই অনুতপ্ত হয়েছিল, আর আমাকে বলেছিল যে গাছের ব্যাপারটা ভালো করে জেঠুকে বুঝিয়ে বলতে। আসলে বাবা একটা নতুন ঘর করার জন্য সমস্ত প্ল্যান করে রেখেছে এখানে। ওই গাছটা কাটার সেই জন্যই ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু এমন তো হতে পারে যে এই গাছটা কাটতে রাজি হননি অতনুবাবু, তাই আপনি তাকে সরিয়ে দিয়েছেন। আচ্ছা, উইলে তো লেখাই আছে যে আপনাদের বাড়ির সম্পত্তি এবং বাড়ির পেছনে যে বাগানটা রয়েছে সেখানে আপনাদের অর্ধেকেরই অংশীদার রয়েছে, তাই না? উইলের ব্যাপারে আমি ভালোভাবেই জানি ইন্সপেক্টর। সব কিছু ভালোভাবেই আমাদের ঠাকুরদাদা ভাগ করে দিয়ে গেছেন। বাগানের মাঝামাঝি জায়গায় কাজটা সীমানা বরাবর পড়েছে, তার অর্ধেকটা এই দিকে আর অর্ধেকটা ওই দিকে। ওটাই তো সমস্যা, বুঝলেন? সব কিছু তো ঠিকই আছে। আপনার বাবা যদি আপনার জেঠুকে হত্যা করে তাহলে উইলের কোনো পরিবর্তন হবে না। তাহলে এমন অবস্থায় ওই গাছের জায়গাটার জন্য আপনার বাবা আপনার জেঠুকে মারবেনই বা কেন? এটাই তো আমি কোনোভাবে বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। আপনি প্লিজ কিছু একটা করুন। উকিলের সঙ্গে আমি কথা বলছি, তিনি বাবার সঙ্গে এসে কথা বলবেন। আচ্ছা, বাবাকে কি সত্যি সত্যি জেলে থাকতে হবে? দেখুন, প্রাথমিক তদন্তে তেমন কিছুই বের হয়নি। ওনার হুমকির জন্য তাকে আমরা জেরা করছি, তবে উকিলের সাহায্যে তিনি বিকালের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন। কিন্তু আপনারা কেউই এই এলাকা ছেড়ে যেতে পারবেন না। এই কেসের ব্যাপারটা যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই এলাকা কেন, আপনারা এই শহর থেকেও বেরোতে পারবেন না। কিরণ বেরিয়ে গেল। সেদিন বিকেলের দিকে ছাড়া পেয়ে গেলেন জয়ন্তবাবু। তারপর দিন সকালবেলা আবার পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স গিয়ে পৌঁছালো জয়ন্তবাবুর বাড়িতে। তবে এবার জয়ন্তবাবুকে পাওয়া গেল মৃত অবস্থায়, ঠিক সেই গাছের তলায়। অতনুবাবুর মৃত্যুটা যেভাবে হয়েছিল, মাথায় কিছু একটা আঘাতে মাথা ফেটে, ঠিক সেইভাবেই জয়ন্তবাবুর মৃতদেহটাও পাওয়া গেল। অতনুবাবুর স্ত্রী জয়ন্তবাবুর স্ত্রী আলাদা নয়, তারা একসাথেই রয়েছে। তাদের সঙ্গে রয়েছে কিরণ আর বাইরে থেকে ফিরে আসা বিপ্লব। সবাই যেন হতবাক হয়ে গেছে। মাত্র দুদিনের ব্যবধানে পর পর এমনভাবে ঘটে যাওয়া দুটো খুন ওদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। এমনকি এলাকার লোকেরাও ভয় পেয়েছে এই সমস্ত ঘটনায়। ইন্সপেক্টর অমরনাথ হালদার নিজেও বুঝতে পারছিলেন না কি হচ্ছে।
আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। পরপর দুদিনের ব্যবধানে দুটো খুন, একই রকমভাবে বাড়ির গাছের কাছে। ওই সামান্য একটা গাছ যে এত বড় কিছু করতে পারে সেটা তো আমার মনেই হচ্ছে না। দেখুন মিস্টার হালদার, আমার মনে হয় আপনি যতটা সম্ভব করেছেন। এই ব্যাপারে তদন্ত করে কোনো কিছু পার করা আপনার পক্ষে সম্ভব হবে না। আমরা ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাচ্ছি। অন্যদিকে মানে? অতনুবাবু এক প্রাইভেট অফিসে কাজ করতেন, জয়ন্তবাবুও তাই করতেন। কিন্তু জয়ন্তবাবুর সেই অফিসে জায়গা ছিল অনেক বেশি। তাছাড়া এক রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ ছিল অনেক বেশি। তাই তার খুনের পর সেই রাজনৈতিক দল থেকে আমার ওপর চাপ আসছে শুরু থেকেই। আপনি যদি চেষ্টা করেও কিছু না করতে পারেন তাহলে এই কাজটার জন্য আমায় অন্য একজনকে বলতে হবে। তিনি এই মুহূর্তে এই শহরেই আছেন। পুলিশের একটা খুব গোপন কেসে কলকাতা থেকে তাকে এখানে আসতে হয়েছে। তাকে আমি অনুরোধ করলে নিশ্চয়ই তিনি এই ব্যাপারটা দেখবেন। আর তার কাজের সম্পর্কে আপনারা সবাই জানেন। কিছু মনে করবেন না স্যার, এই দুটো খুনের ব্যাপারে আমি এখনো পর্যন্ত সামান্য কোনো লিডও খুঁজে বের করতে পারিনি। তাহলে আপনি এত সিউরিটিভাবে কার উপরই বা ভরসা করছেন যে এত সহজে অন্য একটা কেসে হাত দেওয়াকালীন এই কেসটা সমাধান করবেন? তাকে সকলে চেনে গোয়েন্দা চক্রবর্তী বলে। তাছাড়া তার অন্য কোনো নাম বলার প্রয়োজনীয়তা বোধহয় পড়বে না। একটি গোপন কেসে তিনি এই শহরেই আছেন। তাকে অনুরোধ করলে তিনি এই ব্যাপারে কাজ করতে পারেন। তবে আপনারা সবাই জানেন যে তিনি নিজের মতো একা একা সমস্ত কাজ করতে ভালোবাসেন। আমি তাকে আপনার কথা বলবো, কোনো রকম প্রয়োজনে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। ইন্সপেক্টর অমরনাথ হালদার অবাক হয়ে গেলেন। চক্রবর্তী মানে সেই বিখ্যাত গোয়েন্দা, পুলিশের নানান কেসের সমাধান করেছে। শহরে একটা বিরাট আন্ডারগ্রাউন্ড অপরাধ চক্র সক্রিয় হয়েছে। সে ব্যাপারে পুলিশ অনেক চেষ্টা করেও কিছু করতে পারেনি। এমনকি 3 থানার 3 পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে মাত্র মাসখানেকের ব্যবধানে। সাহায্যের জন্য ওপরমহল থেকে গোয়েন্দা চক্রবর্তীকে শহরে এনেছিল। এমন একটা কানাঘুষো ছিল ইন্সপেক্টর অমরনাথ হালদারের কাছে। এখন অফিসারের কথাটাই সত্যি হলো। আপনাকে এই কেসটা থেকে হাত সরিয়ে নিতে হবে না। আপনি আপনার মতো তদন্ত করুন, মিস্টার চক্রবর্তী তার মতো করে তদন্ত করবে। তারপর আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। অতনুবাবুকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। জয়ন্তবাবু রাজনৈতিক দলের লোক, তাকে নিয়ে আমার মাথা ব্যথা আছে। তার মৃত্যুর খবরটা খুঁজে বার করতেই হবে। অমরনাথ হালদার এবার সবটা বুঝতে পারলেন। অফিসার চলে যেতেই তিনি অবাক হয়ে মনে মনে ভাবলেন, দুটো খুনের মধ্যে লিঙ্ক একটাই, যে এই কাজটা। আর দুটো খুন হয়েছে এক জায়গাতে। তার মানে বাইরে থেকে এমন কেউ এসেছিল যাকে জয়ন্তবাবু এবং অতনুবাবু দুজনেই চিনতেন। কিন্তু কে সে, আর তার মোটিভটাই বা কি? পোস্টমর্টম রিপোর্ট তখনও আসেনি। বিপ্লব কিছুই বুঝতে পারছিল না কি করবে। বাইরে তার বড়সড় চাকরি, সেখান থেকে ছুটি নিয়ে খুব বেশি সময় এখানে থাকা যাবে না। মাত্র 7 দিনের জন্য সে ছুটি পেয়েছে। তার কাঁধে অনেক দায়িত্ব এখন। সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তার একটা চায়ের দোকানের কাছে বসে চা খাচ্ছিল। চা শেষে সিগারেট ধরিয়েছিল এমন সময় একটি বয়স্ক লোক এসে তার পাশে বসে। তারপর তার দিকে তাকায়। বিপ্লব লোকটার দিকে একবার তাকিয়ে আবার সিগারেটে টান দেয়। বৃদ্ধ লোকটি বলে, বড় চিন্তায় পড়েছো বলে মনে হচ্ছে বাবা। আরে চিন্তায় থাকবো না, কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে বাবা মারা যাওয়ার খবরটা শুনে এখানে আসলাম। আর আসার পরে শুনি মাত্র 1 দিনের মাথায় কাকাও মারা গেল। খবরটা আমিও শুনলাম। বুঝলে বাবা, আসলে তোমার বাবার সঙ্গে আমার বেশ ভালো পরিচয় ছিল। আমি কিছুদিন এলাকায় ছিলাম না, আর তার মধ্যে হঠাৎ করে এসব হয়ে গেল। তোমার বাবার সঙ্গে কারো কোনো শত্রুতার কথা কোনোদিন শুনেছিলে? তেমন কিছু তো কখনো শুনিনি। কিন্তু শেষবার যখন বাবার সঙ্গে কথা হয়েছিল তখন
বাড়ির জায়গাটা বিক্রি করার ব্যাপারে কিছু বলেছিল। এই এলাকার কারোর সঙ্গে জমি জমা বিক্রির ব্যাপারে কথাও হয়েছিল, তবে কাকার সঙ্গে এই ব্যাপারে কথা বলায় কাকা নাকি রাজি হয়নি। জমি জমা মানে বাড়ি বিক্রির ব্যাপার? কিন্তু বাড়িটা হঠাৎ তোমার বাবা কেন বিক্রি করতে চাইবেন? জানি না, আসলে আমি তো বরাবরের জন্যই বাইরে থাকবো বলে প্ল্যান করেছি। এখানে মা বাবাকে বেশি দিন রাখবো ভাবিনি, তাই বাবা হয়তো জমি জমা বিক্রি করে আমার সঙ্গে ওইখানে সেটেল হওয়ার কথা ভেবেছিল। কিন্তু জমিটা কাকে বিক্রি করার কথা ভেবেছিল সেটা আমি জানি না। সে ব্যাপারে তুমি খোঁজখবর নিয়ে দেখো। হতে পারে এই জমি জমার ব্যাপারে কোনো সমস্যা হয়েছে তোমার বাবার এবং কাকার সঙ্গে। আসলে বাড়ির পেছনের গাছটা কাটা নিয়ে যে একটা সমস্যা হয়েছিল সেটাও কিন্তু সন্দেহের। কিন্তু আপনার নামটা কি বলুন তো? মানে এর যদি আপনাকে বাবার সঙ্গে কোনো সময় দেখেছি বলে তো মনে পড়ছে না। আমি অজয় লাহিড়ী, তোমার বাবার সঙ্গে কাজকর্ম করতাম। তারপরে সব কিছু ছেড়ে ছুড়ে রিটায়ার করেছি অনেক আগেই। বাড়িতে খুব বেশি সময় থাকি না, আমার 3 মেয়ে। এখানে ফিরে তোমার বাবার কথাটা শুনে বড় খারাপ লাগলো। শুনলাম পুলিশ তদন্ত করছে, তবুও যদি তোমরা কিছু খুঁজে পার করতে পারো তাই কথাগুলো বললাম আর কি। বিপ্লবের সঙ্গে আরও অনেকক্ষণ কথা বলে বৃদ্ধের ছদ্মবেশে থাকা গোয়েন্দা চক্রবর্তী চলে গেলেন সেখান থেকে। অতনু সামন্ত স্ত্রী 2 দিন ধরেই বেশ চিন্তা ভাবনা করছিলেন। বিপ্লব এসে পড়ার পরেও কিন্তু তার চিন্তা যাচ্ছিল না। প্রথমে তিনিও মনে করেছিলেন কাজটা আসলে জয়ন্তবাবুই করেছে। জয়ন্তবাবুর মৃত্যুর পর তার সেই ধারণাটা নির্ভুল বলেই মনে হচ্ছিল না। আর তার উপর যে রাতেই জয়ন্তবাবু মারা যায়, সেই রাতে বাড়ির পেছনে জয়ন্তবাবুকে কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখেছিলেন। সে ব্যাপারে বিপ্লবকে বলতেই বিপ্লব বলল, আমার মনে হয় তুমি ভুল দেখেছ। এত রাতের বেলা কাকা কার সঙ্গে কথা বলবে? তাছাড়া বাড়ির পেছনের দিকে রাস্তাটার কাছে ওইখানে তো রাতে কেউ থাকতে পারে না। আমি ভুল দেখিনি রে বাবু, আমি ঠিক দেখেছি। আমার যেন মনে হলো সত্যি ঠাকুরপোকে কারোর সাথে কথা বলতে দেখেছিলাম। যদি দেখেও থাকো তাহলে সেই যে কাকাকে খুন করেছে সেটা তো নাও হতে পারে। তাছাড়া পুলিশ তদন্ত করছে, কাজেই আসল খুনি যে কে সেটা বেরিয়ে আসবে। তুমি চিন্তা করো না। আমার আর এখানে ভালো লাগছে না। এই বাড়িটা জমি জমা সব কিছু বিক্রি করে এখান থেকে অন্য কোথাও চলতো। তোর বাবার কাজটা হয়ে গেলে আমি বাড়ি ছেড়ে এখান থেকে চলে যাব তোর কাছে। বাবাকে সে কথা আমি আগেই বলেছিলাম, শুনলো না। অফিসে ছুটি নিয়ে এসেছি, বাবার কাজ পর্যন্ত আমায় অপেক্ষা করতে হবে। অফিসে কথা বলে নিয়েছি, অসুবিধা হবে না। বাড়ি বিক্রি করে তারপরই এখান থেকে আমি চলে যাব। অতনু সামন্তের স্ত্রীর চোখে জল দেখা যায়। বিপ্লব ফ্যাকাশে চোখে তাকিয়ে থাকে দেওয়ালে টাঙানো তার বাবার ছবিটার দিকে। আমি সত্যিই বলছি ইন্সপেক্টর, যেদিন রাতে বাবা মারা যায় সেদিন রাতের বেলা বাবা আমায় এই বাড়িটা বিক্রির কথা একবার বলেছিল। কিন্তু এই সময় বাবা কেন বাড়ি বিক্রির কথা বলেছিল আমি সেটাই কিছুতে বুঝতে পারছি না। যেমন মানে কি বলেছিলেন জয়ন্তবাবু? আমি তখন জেঠুর ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। বাবার মুখটাও থমথমে ছিল। থানা থেকে যেদিন ফিরে যায় সেদিন তেমন কিচ্ছু হয়নি। বিকেলের পর কোথায় যেন বেরিয়েছিল। আর পরের দিন সন্ধেবেলা আমাকে আর মাকে ডেকে নিয়ে বসে বলল, বাড়িটা বিক্রি করার কথা ভাবছি, লোক দেখাও চলছে, তবে একজনের সঙ্গে কথা হয়েছে। তোমাদের এতে আপত্তি নেই তো? এই জায়গাটা বিক্রি করে অন্য একটা জায়গাও দেখেছি, আর এখানে আর থাকবও না। দাদাকে কেউ খুন করেছে, আর সেটা এই বাড়িটারই জন্য। বাবার কথা শুনে একটু অবাকই হয়ে গিয়েছিলাম, কিন্তু বাবা মায়ের মুখের ওপর কিছু বলিনি। তবে বাড়ির সম্পত্তি সবকিছু নিয়ে যে একটা সমস্যা চলছে সেটা বুঝতে পেরেছিলাম।
কিন্তু এটা বুঝতে পারছেন যে অতনুবাবু এবং জয়ন্তবাবুকে মারার পেছনে যদি অন্য কারোর হাত থাকে তাহলে তার মোটিভটাই বাকি। কিরণের সঙ্গে আরো অনেকক্ষণ কথা বলল ইন্সপেক্টর, কিন্তু কিছুই বোঝাতে পারল না। থানা থেকে বেরিয়ে এলো কিরণ। ও নিজেই ঠিক করেছে বাবার ও জেঠুর খুনের ব্যাপারটা ও নিজেও দেখবে। অপরাধী যদি অন্য কেউ হয় তাহলে এত সহজে তাকে ছেড়ে দেবে না। যদিও তার মায়ের সঙ্গে বাড়ি বিক্রির ব্যাপারে তার আগেই কথা হয়েছে, এখন আর এখানে থাকার কোনো মানে হয় না। বাবার পোস্টমর্টমের কাজকর্ম মিটে গেলে ওর মা বাড়ি বিক্রি করে এখান থেকে ওকে নিয়ে চলে যাবে তার বাপের বাড়ির কাছে। তাছাড়া সম্পত্তি ওদের নেহাত কম নেই, ওখানে গিয়ে নতুন করে বাড়ি করে থাকতে অসুবিধা হবে না। কিরণ এসব ভাবতে ভাবতে বাড়ি ফিরছিল, হঠাৎ এক যুবক হাতছানি দিয়ে ওকে রাস্তার পাশে ডাকে। কিরণ অবাক হয়ে যায়। সে ফিরছিল নিজের স্কুটি নিয়ে। যুবকের জন্য কিরণ স্কুটি দাঁড় করিয়ে বলে, কি ব্যাপার, আপনি রাস্তার মাঝখানে এরকম ভাবে আমায় দাঁড় করালেন কেন? দেখুন, কিছু মনে করবেন না, আসলে এই অতনুবাবু আর জয়ন্তবাবুর খুনের ব্যাপারটা ইন্সপেক্টর অমরনাথ হালদারের সঙ্গে সঙ্গে আমিও দেখছি। আসলে আপনি আমায় চিনবেন না, আমি অমরনাথ বাবুর অ্যাসিস্ট্যান্ট। তবে অমরনাথ বাবুর সঙ্গে আমার সামান্য মনোমালিন্য হয় আর কি, তাই তিনি আমাকে সরাসরি এই কেসে কাজ করতে দিচ্ছেন না। এই জন্যই আপনাকে এভাবে ধরতে হলো। একটা প্রশ্ন আপনাকে করব, তার উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে। বেশ, বলুন কি জানতে চান। আচ্ছা, আপনার বাবার মৃত্যুর আগে আপনাকে এই বাড়ি বিক্রি করার ব্যাপারে কোনো কথা বলেছিল? কিরণ অবাক হয়ে যায়। সে অমরনাথ বাবুকে বাড়ি বিক্রি করার ব্যাপারে কথা বললেও আর কাউকে বলেনি, তার মা ছাড়া। এই ব্যাপারে আর কেউ জানেও না। তাহলে এই লোকটা জানতে পারলো কি করে? কিন্তু আপনি এই ব্যাপারটা কি করে জানলেন? সেটা এখন এই মুহূর্তে খুব প্রয়োজনীয় নয়। এই মুহূর্তে অন্য একটা ব্যাপার আমাদের কাছে খুব প্রয়োজনীয়। আমি আপনার কাছে সেই ব্যাপারটাই জানতে চাইব। যদি আপনি বলতে পারেন তাহলে খুব উপকার হবে। দেখুন, আমার বাবা আর জ্যাঠার মৃত্যুর ব্যাপারটা বড় অদ্ভুত, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু জমি জমা এবং বাড়ির ব্যাপারে বাবা আমায় একবারই বলেছিল। আচ্ছা, আপনাদের এলাকায় গোবিন্দ বিশ্বাস বলে কাউকে আপনি চেনেন? গোবিন্দ বিশ্বাস? হ্যাঁ, গোবিন্দ বিশ্বাস হলো বাবা যে রাজনৈতিক দলে রয়েছে সেই দলেরই কোনো এক বিরোধী দলের নেতা। লোকটা একটা প্রমোটার, জমি জমা সংক্রান্ত বিষয়ে থাকে। তার মানে কি গোবিন্দ বিশ্বাসের সঙ্গে কোনো ব্যাপারে? গোবিন্দ বিশ্বাস কোন দিন আপনাদের বাড়িতে এসেছিল? আপনাদের কিংবা আপনার কাকার সঙ্গে দেখা করেছিল? জানি না, আসলে আমার দাদা বিপ্লব তো বাইরেই থাকে। এখানে জমি জমা বিক্রির ব্যাপারে ওই গোবিন্দ বিশ্বাসই সব কিছু দেখেন। আপনার জেঠু এবং বাবার মৃত্যুর মাঝে দুদিনের পার্থক্য ছিল, কিন্তু রাতের বেলা, মানে যেদিন আপনার জেঠু কিংবা বাবার মৃত্যু হয় সেই দিন আপনারা কিছু দেখেছিলেন? আপনার বাবার মৃত্যুর সময় রাতের বেলা আপনি কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। বাবা নিজের কাজকর্ম করতে নিজের ঘরে অনেক রাত পর্যন্ত জাগতেন। আমাদের বাড়িটা আপনি দেখেছেন কিনা জানি না, আমাদের বাড়িটা কিন্তু একতলা। দোতলার পরিকল্পনা চলছিল। এই কদিনে আমার মন মেজাজ কিছুতেই ভালো ছিল না। বাবার সঙ্গে জেঠুর এমন ঝামেলার পরে জেঠুর এমন মৃত্যুটায় আমায় নাড়া দিয়েছিল, তা আমি বেশ বুঝতে পেরেছিলাম। প্রথমে জেঠিমাও আমাদেরকে সন্দেহ করেছিল, ভেবেছিল বাবাই বোধহয় এই কাজটা করেছে। কিন্তু সেই সন্ধ্যেবেলা তিনি আমাদের বাড়িতে এসে বলেছিলেন, আমায় ক্ষমা করো, আসলে তখন রাগের মাথায় অনেক কিছু বলেছি, কিন্তু আমি জানি ঠাকুরপো এমন কাজ করতেই পারে না। না না দিদি, আমি তোমার কথায় কিচ্ছু মনে করিনি। এমনকি উনি নিজে পর্যন্ত বলেছেন এই সময় বৌদির কথায় কিছু মনে করো না। এসব যে কি হয়ে গেল। আচ্ছা দিদি, এমন কে আছে যে দাদাকে মারতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা কখন যে ঘর থেকে বাইরে এসেছিল আমি নিজেও বুঝতে পারিনি। আমি তো ঘুমোচ্ছিলাম। ভোরবেলার দিকে যখন হঠাৎই দেখি উনি বিছানায় নেই, তখনই উঠে বাইরে বেরোই। দেখি দরজাটা হাট করে খোলা, কিন্তু কোথাও তিনি নেই। তারপর বাড়ির পেছনের বাগানের ওই গাছটার কাছে পড়ে থাকতে দেখলাম। কথা বলতে বলতে জেঠিমা একেবারে কান্নায় ভেঙে পড়েন। মা আর আমি ওনাকে সান্ত্বনাও দিয়েছিলাম। জেঠিমা বারবার খালি বলছিল
জেঠু রাত পর্যন্ত বিছানাতেই ছিল। অনেক সকালের দিকে নাকি বাইরে এসেছিল, অর্থাৎ তাকে যে মেরেছে সে মেরেছে ভোরবেলার দিকে। কিন্তু যে তাকে মেরেছে সে কি করে জানলো যে ওই দিন ভোরবেলা অতনুবাবু ঘরের বাইরে পেছনের দিকে ওই গাছের কাছে আসবেন? তাকে কি কেউ দেখেছিল নাকি প্রত্যেক দিন ভোরবেলায় জেঠু ঘর থেকে বাইরে যেত, ওই বাগানের কাজটাতে ঘুরে বেড়াতো। আর প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পর কাজ সেরে বাবা কিছুক্ষণের জন্য হলেও রাতে বাগানের দিকে যেত। তার মানে অপরাধী জানতো যে তাদের ঠিক কোন সময় একা একা পাওয়া যাবে। কিন্তু আপনি এসব কি করে বুঝলেন? চক্রবর্তী সামান্য হাসল, তারপর নিজের ছদ্মবেশে থাকা গালের কাছে কালো তিলটার উপর একবার হাত বুলিয়ে নিয়ে বলল, অনেক কিছু এখনো জানা বাকি আছে ম্যাডাম। এই মুহূর্তে মনে হয় আপনার বাড়ি ফিরে যাওয়াটা প্রয়োজন। আরেকটা কথা, সাবধানে থাকবেন। বাড়ি বিক্রির ব্যাপারে এই মুহূর্তে কোনো কিছু ভাববেন না। আর আপনাদের বাড়ির পেছনে থাকা এই গাছটা একটু খেয়াল রাখবেন। রাতের বেলা যদি বাড়ির আশেপাশে কাউকে ঘুরঘুর করতে দেখেন তাহলে ইন্সপেক্টর অমরনাথ বাবুকে সে ব্যাপারটা জানাবেন। কিরণ আর কিছু বলার আগেই লোকটি চলে গেল সেখান থেকে। কিরণ অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সোজা সেখান থেকে বেরিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। টেলিফোনের কাছেই বসেছিলেন অমরনাথ হালদার। টেলিফোনটা বেজে উঠতেই সেটা ধরতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো একটা অজানা গলা। মিস্টার হালদার, আপনার জন্য একটা খবর আছে। আজ রাতে আর একটা খুন হতে পারে। সময় মতো আপনি সেই জায়গায় না পৌঁছালে বড় কোনো অঘটন করতে পারে। আপনি কি বলতে চাইছেন? কোন ব্যাপারে কথা বলতে চাইছেন সেটা কিন্তু আমি মোটেই বুঝতে পারছি না। অতনুবাবু এবং জয়ন্তবাবুর ব্যাপারে আপনি তদন্ত করে চলেছেন সে কথা আমি খুব ভালোভাবেই জানি, এবং সেই ব্যাপারেই আপনার সঙ্গে এখন কথা বলছি। অতনুবাবু এবং জয়ন্তবাবুর ব্যাপারে যেভাবে আমি তদন্ত করেছি সে কথা আপনি জানলেনই বা কী করে? আর আপনি বা কে? চক্রবর্তী সামান্য হাসলেন, তারপর বললেন, যথা সময়ে আপনার সঙ্গে আমার দেখা হবে। দেখুন, বেশ কয়েকটা দিন ধরে তদন্ত করে খবরটা পার করতে হয়েছে। আজ রাতে একটু সাবধানে যদি আপনি ওদের বাড়িতে পাহারা দেন তাহলে হয়তো অপরাধীকে ধরতে পারবেন। আর আজ রাতে কিন্তু টার্গেট হবেন অতনুবাবুর ছেলে বিপ্লব সামন্ত। এক মিনিট, তার মানে আপনি কি মিস্টার চক্রবর্তী, মানে মানে স্যার যার কথা বলেছিলেন যে এই কেসে তদন্ত করছে, আপনি কি সেই? যদি সেই হন তাহলে আপনি থানায় আসুন, আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। কেসের সমাধান না হওয়া পর্যন্ত আমি কারোর সামনে আসি না মিস্টার হালদার। কেসের সমাধান হলে আমি নিশ্চয়ই আসব। আপনাকে যে কথা বললাম আপনি সেটা দেখুন। একবার যদি ব্যাপারটা করতে পারেন তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আপনি যখন বলছেন তখন আমি সেটাই করব। কেসের ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ এগুলো কোথায় পাবো সেগুলো কি? আপনি আজ অপেক্ষা করুন। বিপ্লব যদি খুন হয়ে যায় তাহলে কিন্তু ওই বাড়িটাকে আর আটকাতে পারবেন না। বিপ্লব সামন্ত, অতনুবাবু এবং জয়ন্তবাবুর স্ত্রী তিনজনেই কিন্তু বেশ ভয় পেয়ে রয়েছে। তারা কিন্তু যে কোনো সময় বাড়ি ছাড়তে পারে। এই গোটা কেসের মোটিভটা এমন অদ্ভুত যা আপনি কেন আমিও ধারণা করতে পারিনি প্রথমে। অমরনাথ হালদার আর কিচ্ছু বললেন না, ফোনটা রেখে দিলেন। তারপর তৈরি হয়ে নিলেন আজ রাতের অভিযানের জন্য। তিনি এবং তার সঙ্গে থাকা একজন মিলে যাবেন সাদা পোশাকে। এসব ব্যাপারে খুব বেশি লোকজন নেওয়া যায় না। বিপ্লব চুপ করে বসেছিল বাড়ির পেছনের দিকে ছোট্ট ব্যালকানির মতো জায়গাটায়। কি করবে ভেবে পাচ্ছিল না। এদিকে পোস্টমর্টম রিপোর্টও এসে গেছে। দুজনেরই খুন হয়েছে একইভাবে, লোহার কিছু দিয়ে মাথার পেছনে এমনভাবে আঘাত করা হয়েছে যাতে মাথার খুলি ফেটে গেছে এবং কিছুক্ষণের মধ্যে মৃত্যুও হয়েছে। তাছাড়া মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরা হয়েছিল। সেই কারণে কোনো চিৎকার চেঁচামেচি শব্দ বাইরের কেউ শুনতে পায়নি। বিপ্লব এসব কথাই ভাবছিল।
বাবার সঙ্গে শেষবার তার কথা হয় তখন বাবা বাড়ি বিক্রির কথা বলছিল। কিন্তু সমস্যাটা কোথায়? বাড়িটা তো বিক্রি হয়ে যেত, তাহলে বাবাকে মারল কেন? রাতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। বিপ্লবের মা তাকে ডাকতে এসে বলল, ঘরে চল, ঘরে চল। রাত হলেই এখন আমার ভয় লাগে, না জানি কখন কি হয়ে যায়। রাতের অন্ধকারই তো দুটো প্রাণ চলে গেল। এই বাড়িতে বিশেষ করে বাড়ির পেছনের দিকে জায়গাটা একদম ভালো নয়। আচ্ছা মা, ওই গাছটা এতদিন ধরে কাটা হয়নি কেন? এই গাছটা যেখানে আছে তার পাশে এক সময় সামন্ত পরিবারের মন্দির ছিল। এই গাছ নাকি অনেক পবিত্র। তাছাড়া অনেকে বলে এই গাছের তলার আশেপাশের মাটিতে নাকি এই পরিবারের এক সম্পত্তির অংশ রাখা হয়েছিল। তুই তো জানিস আমাদের পরিবারের অনেক ইতিহাস আছে। বাবার মুখে শুনেছি যে আমাদের এই পরিবারের সঙ্গে নাকি জমিদার বংশের একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সমস্ত কথা কি সত্যি? ও সব কথা বলে আর কি হবে? চল ঘরে চল, শুয়ে পড়, কাল আবার কাজ করতে হবে তো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা ছেড়ে দে বাবা, আমার আর এখানে থাকতে ভালো লাগে না। অতনুবাবু স্ত্রী এরপর চলে যায় সেখান থেকে। বিপ্লব বসে থাকে আরও কিছুক্ষণ, তারপর উঠে যেতে যাবে এমন সময় বাড়ির পেছনের দিকের পাঁচিলটার কাছে নজর পড়তে চমকে ওঠে। অন্ধকারের মধ্যে একজন এমনভাবে দাঁড়িয়ে আছে যে ভালোভাবে কিছু বোঝা যায় না। বিপ্লব একবার গলা তুলে ডাকতে যায়, কিন্তু মনে হয় লোকটা পেছনের দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তাই চুপি চুপি সে বাগানের কাছে নেমে আসে। বাগানের দিকে এগোতে এগোতে বিপ্লবের বারবার মনে হতে থাকে চোরের কথা, এই গাছটার কথা এবং তার জমিদার বংশের সম্পত্তির কথা। লোকটা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেইখানটায় চলে এসেছে বিপ্লব। এমন সময় পাঁচিলের একদম ধার ঘেঁষে হঠাৎ একটা লোক উঠে দাঁড়ায় আর তারপরে ঝাঁপিয়ে পড়ে বিপ্লবের ওপর। বিপ্লব কিছু বুঝে ওঠার আগেই তার মুখটা চেপে ধরে। সামনের উল্টো দিকে ঘুরে থাকা লোকটার মুখেও কালো রঙের কাপড় জড়িয়ে রাখা। সে ভারী একটা লোহার ডান্ডার মতো কিছু দিয়ে বিপ্লবের মাথায় আঘাত করতে যাবে, এমন সময় একটা টর্চের আলো জ্বলে ওঠে আর সঙ্গে সঙ্গে যে লোহার ডান্ডা তুলেছিল তার হাতের দিকে লক্ষ্য করে একজন বলে ওঠে, খবরদার, হাতের অস্ত্রটা ফেলে দে, ফেলে দে বলছি, নইলে এক গুলিতে কিন্তু হাত আর ডান্ডা দুটোই উড়িয়ে দিতে আমার খুব একটা বেশি সময় লাগবে না। বিপ্লব এই অসতর্ক মুহূর্তে লোকটার হাতে ধাক্কা দিয়ে ছুটে আসে সামনের দিকে। সে বুঝতে পেরেছে সামনে যারা এসেছে তারা তাকে সাহায্য করার জন্য এসেছে। শুধু তাই নয়, সামনের লোকটার গলাও সে চিনতে পেরেছে। তখনই লোক দুটো মুহূর্তের মধ্যে স্তম্ভিত ভিড়ে পেয়ে ছুটতে শুরু করে আর ছুটতে ছুটতে পেছনে ডান্ডা হাতে লোকটা পিছিয়ে পড়েছিল। ইন্সপেক্টর এবং তার সঙ্গে থাকা লোকটা ছুটে যায় সামনের দিকে। ততক্ষণে লোক দুটো পাঁচিল পেরিয়ে সামনে ছোট গলির মধ্যে ঢুকে পড়তে শুরু করেছে। এমন সময় সামনের দিক থেকে আরও একটা টর্চ জ্বলে ওঠে আর সেই আলো ওদের দুজনের মুখে এসে পড়ে। ওদের মধ্যে একজন চিৎকার করে ওঠে, ডান্ডাটা ছুঁড়ে মারে সামনের দিকটা লক্ষ্য করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। ডান্ডাটা পড়ে যায় রাস্তার কাছে। ঢং করে একটা শব্দ হয়। ওদের মধ্যে একজন ছুরি বার করে ছুটে যায় সামনের দিকে। শালা, তোরা কি ভেবেছিস আমাদের আটকাবি? আজকে এইখানে সবকটাকে কেটে রেখে দেব। লোকটা কিন্তু দৌড়ায় না, সে এদিক ওদিক তাকিয়ে পথ খুঁজতে থাকে, ভাবতে থাকে কোথা থেকে পালানো যায়। সামনের ছুরি নিয়ে তেড়ে আসা লোকটা এগিয়ে আসে চক্রবর্তীর সামনে। চক্রবর্তী প্রস্তুত হয়েছিল। লোকটা ওর কাজ বরাবর আসতেই মুহূর্তের মধ্যে চক্রবর্তী সামান্য মাথা নিচু করে লোকটার হাতের কবজির কাজটা এক হাত দিয়ে চেপে ধরে। তারপর একটা সাংঘাতিক মোচড় দেয় আর তাতেই ছুরিটা হাত থেকে পড়ে যন্ত্রণায় বিকৃত হয়ে যায় তার মুখ। তারপর চোখের পলকে লোকটার হাতটা ধরে তাকে এক ঝটকায় নিজের কাঁধের ওপর তুলে একটু দূরে আছাড়ের মতো করে ছুঁড়ে ফেলে দেয় সে। এদিকে ইন্সপেক্টর এবং ওই লোকটার সঙ্গে বিপ্লব তখন এগিয়ে পৌঁছে গেছে সেখানে। এমন একটা অদ্ভুত ঘটনা দেখে সামনে থাকা সেই গুন্ডা লোকটি অবাক হয়ে যায়। সে আর মারামারি করতে না গিয়ে পেছনে পালাতে যেতেই ইন্সপেক্টরের সঙ্গে থাকা লোকটা তাকে ধরে, তারপর তার হাতে হাত কড়া পরিয়ে দেয়।
অনেক চেষ্টা করলে কিন্তু কিছুই হলো না। ওর মতন অবস্থা হতে না চাইলে হাতে হাত করা পড়েই চুপ করে দাঁড়িয়ে থাকো। কিরে শালা, তুই জানিস না আমরা কাদের লোক? তুই কাদের গায়ে হাত দিয়েছিস জানিস? তোর গোটা ফ্যামিলিকে যদি শেষ করে না ফেলতে পারি তাহলে আমার নাম মুকুন্দ নয়। দেখেছো মিস্টার হালদার, নিজের নাম নিজের মুখেই স্বীকার করলো। আরে তুই না বললেও আমি জানি তুই গোবিন্দ বিশ্বাসের লোক। ওর হাত তোদের মাথার ওপর রয়েছে। গোবিন্দ বিশ্বাসের কথাতেই তো এর আগে অতনুবাবু এবং জয়ন্তবাবুকে খুন করেছিস। কিন্তু তোরা একটা বড্ড বড় ভুল করে ফেলেছিস। ওই গাছের তলায় কিছুই নেই। তোরা যদি ভেবে থাকিস ওই গাছের তলায় আজ থেকে 100 বছর আগে সামন্ত বাড়ির হারিয়ে যাওয়া সেই সোনা ভর্তির বাক্সটা আছে, তাহলে তোরা ভুল ভেবেছিস। সোনা ভর্তি বাক্স? সেটা কি? আর আপনি কে বলুন তো? ততক্ষণে লোকটাকেও তোলা হয়েছে। দুজনের হাতে হাত করা পড়িয়ে ইন্সপেক্টর এবং তার সঙ্গে থাকা অফিসার দুজনে এগিয়ে যায় বিপ্লবদের বাড়ির দিকে। তাদের পেছনে হাঁটতে হাঁটতে আসে গোয়েন্দা চক্রবর্তী। সে এখনো ছদ্মবেশে। তার মাথায় কোকড়ানো চুল, মুখে লম্বা মোটা চাপ দাড়ি, চোখে একটা চশমা ছিল, সেটা এখন খোলা। গায়ের রং একটু কালোর দিকে, পরনের কাপড়টা একটু অন্য। তবে তাকে গোয়েন্দা চক্রবর্তী বলে ছদ্মবেশে থাকা অবস্থাতেও বুঝতে অসুবিধা হলো না মিস্টার হালদারের। ওরা গিয়ে ঢুকল অতনুবাবুর বাড়িতে। ততক্ষণে অতনুবাবুর স্ত্রী আর জয়ন্তবাবুর স্ত্রী একসঙ্গেই ছিলেন। সবাই অজানা কৌতূহলে জড়ো হয়েছে অতনুবাবুর বাড়িতে। অতনুবাবুর বাড়ির পেছনের দিকের ব্যালকনির মতো ছোট্ট জায়গায় ওরা দাঁড়ালো। জিপ ছিল একটু দূরে। জিপে ওই লোক দুটোকে তুলে দিয়ে ড্রাইভার এবং আরেকজন অফিসারের সঙ্গে তাদের রেখে ইন্সপেক্টর হালদার সেখানে এলেন। সবাই জড়ো হয়েছে। সবার চোখে মুখে কৌতূহল। শুধু গোয়েন্দা চক্রবর্তী চুপ করে বসে আছে একটা চেয়ারে। কৌতূহল চাপতে না পেরে কিরণ বলে উঠল, কিন্তু এই লোকটি আবার কে? এনাকে তো আগে দেখিনি। আমিও দেখিনি। উনিও যদিও এখনো ছদ্মবেশেই আছেন, তবে আমি হলফ করে বলতে পারি উনি হলেন সেই বিখ্যাত গোয়েন্দা মিস্টার চক্রবর্তী। তার কথা আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন। গোয়েন্দা চক্রবর্তী মানে সেই বিখ্যাত গোয়েন্দা যে পরপর 3টে খুনের রহস্য সমাধান করেছিলেন? আমি খবরের কাগজে তার ব্যাপারে অনেক শুনেছি, কিন্তু শুনেছি তিনি বড় কোনো কেসের ব্যাপার ছাড়া তো দেখেন না। কেস ছোট বড় বলে কিছুই হয় না। পুলিশের সাহায্য করার জন্য আমি সব সময় প্রস্তুত হয়ে থাকি। এখানে এসেছিলাম পুলিশেরই একটা কেসের জন্য, কিন্তু সে কেস সমাধান করতে গিয়ে এই কেসটাতে জড়িয়ে পড়ি। আসলে কেসের ব্যাপারে তদন্ত করতে গিয়ে একটা ব্যাপার সামনে এসেছিল। একটা রাজনৈতিক দলের গোটা চক্র। সমস্যা হলো এখানে যে অপরাধ চক্রের জন্য আমি এসেছি সেই অপরাধ চক্রের সঙ্গে ওই রাজনৈতিক দলের চক্রটা জড়িয়ে রয়েছে। যাই হোক, প্রথমে মৃত্যু হয় অতনুবাবুর। অতনুবাবুর সঙ্গে সেই রাজনৈতিক দলের কোনো যোগাযোগ না থাকলেও জয়ন্তবাবুর সঙ্গে কিন্তু ছিল। তার মৃত্যুর পর এই ব্যাপারটা রাজনৈতিক অ্যাঙ্গেল নিয়ে নেয়। তাই পুলিশের ওপর চাপ পড়ে এবং ওপর মহল থেকে আমাকে এই কেসটা দেখতে বলে। স্যার আমাকে বলেছিল, আমাকে জানিয়েছিল যে আপনি এই কেসটা দেখছেন রাজনৈতিক ওই অ্যাঙ্গেলের জন্যই আর কি। শুধু রাজনৈতিক অ্যাঙ্গেল নয়, গোটা ব্যাপারটা খুলে বললে আপনারা সবাই বুঝতে পারবেন। দেখুন, প্রথমে সামন্ত পরিবারের কথাই বলি। সামন্ত পরিবার আজ থেকে 100 বছর আগে অর্থাৎ 1925 সাল নাগাদ ছিল এক জমিদার বংশের সঙ্গে সম্পর্কযুক্ত। তাদের মধ্যে লেনদেন ছাড়াও আরও অনেক কিছুই চলত। সে কথা সবাই খানিকটা জানেন। আসলে সামন্ত বাড়ির কিছু লোকের সঙ্গে সেই জমিদারদের যেমন ব্যবসা বাণিজ্য চলত, তেমন নানা সম্পর্কে তারা জড়িয়েছিল। 1940 সাল নাগাদ জমিদার বংশের ভঙ্গন ধরে। জমিদার বাড়ি কোথায় আছে সে কথা নিশ্চয়ই আপনাদের আলাদা করে বলতে হবে না। সে জায়গা এখন পরিত্যক্ত। সামন্ত পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক আরও ভালো হয়ে যায়।
সামন্তদের সাহায্যেই তারা এই এলাকায় স্বাধীনতার পরবর্তী সময়ের প্রায় 20 বছর পর্যন্ত ছিল। তখনই ওই জমিদার বাড়ির জমিদারের একটি সোনা এবং রত্ন বোঝাই বাক্সের গুজব শোনা যায়। অনেকে বলে সেটা এই সামন্ত বাড়ির পেছনের দিকে থাকা প্রাচীন এক মন্দিরের কাছে মাটির তলায় রাখা ছিল। আবার কেউ বলে সেটা আসলে বাড়িতে কিছুদিনের জন্য এসেছিল, আবার চলে যায়। অর্থাৎ এই বাড়ির পেছনে ওই যে পুরনো গাছটা আছে তার গায়ে লাগানো একটা মন্দির ছিল। সব খবর বার করার জন্য আমার এই এলাকার এবং জমিদার বংশের অনেক ইতিহাস ঘাটাঘাটি করতে হয়েছে। যাই হোক, এই মন্দির স্বাধীনতার পরবর্তী প্রায় 30 বছরের মধ্যে অর্থাৎ 1980 সালের আগেই ভেঙে যায়। ওই জায়গাটা এখনো ভালো করে দেখলে মাটির তলায় সেই মন্দিরের ভেতরে অংশ পাওয়া যাবে, কিন্তু ওপরে কিছুই নেই। আমি যখন এ বাড়িতে এসেছিলাম তখনই ওই মন্দিরের কথা শুনেছি। অবশ্যই মন্দির আমি নিজের চোখে কখনো দেখিনি। অতনুবাবু কিংবা জয়ন্তবাবু ছোটবেলায় মন্দির দেখে থাকতে পারেন, এবং সেই কারণেই এই গাছের প্রতি তাদের একটা আকর্ষণ সবসময় ছিল। গাছের তলায় আশেপাশে কোথাও একটা ওই বাক্স, অর্থাৎ যাকে সোজা কথাতে গুপ্তধন বলা যায়, সেটা না থাকার সম্ভাবনা প্রবল ছিল। এই কারণে অনেকদিন পর্যন্ত ওরাই বাড়ি বিক্রি করার কথা ভাবলেও বাড়ি বিক্রি করা আর হয়ে ওঠেনি। তাহলে বাবা কিংবা জেঠু বাড়ি বিক্রির কথা কেন ভাবলেন হঠাৎ করে? গোবিন্দ বিশ্বাসের সঙ্গে ওই জমিদার বংশের শ্রেষ্ঠ সম্পর্ক রয়েছে। গোবিন্দ বিশ্বাসের সঙ্গে অতনুবাবুর নয়, জয়ন্তবাবুর পরিচয় বেশি ছিল, কারণ তিনি রাজনৈতিক দলের একজন নেতা। যদিও তার দল অন্য ছিল, তবে আজকাল সব দল বাইরে বাইরে যেমন শত্রু, তেমন ভেতরে ভেতরে বন্ধু। এই বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাই না। গোবিন্দবাবু এই বাড়িটা কেনার কথা জয়ন্তবাবুকে বলেছিলেন এবং বেশি টাকাও তিনি অফার করেছিলেন। এরপরেই হয় বাড়ি বিক্রির ব্যাপারের জন্য এবং গাছ কাটার জন্য জয়ন্তবাবু উঠে পড়ে লাগা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এরপরেই কিন্তু অতনুবাবুর সঙ্গে জয়ন্তবাবুর গাছ কাটার ব্যাপারে প্রথমে ঝগড়া হয়েছিল, বাড়ি বিক্রির জন্য নয়। কিন্তু উনি তো বলেছিলেন ওই গাছটা কেটে একটা পাঁচিল তুলে বাড়ির পেছনের দিকে একটা বাড়ি করবেন। এটা অন্য কথা। তিনি আসলে ওই জমি বিক্রি করতেই চেয়েছিলেন। গাছ কেটে আসলে গোবিন্দ বিশ্বাস দেখতে চেয়েছিলেন এই গাছের তলায় সেই গুপ্তধন আছে কিনা। কিন্তু এরপরেই কোনোভাবে গোবিন্দ বিশ্বাসের মনে খটকা লাগে। যদি গাছ কাটতে গিয়ে গুপ্তধনের কথা ওরা বুঝতে পেরে যায়, তাহলে তারা এই জমিটা আর বিক্রি করতে চাইবে না। এরই মধ্যে একটা সুযোগ পেয়ে যায় গোবিন্দ বিশ্বাস। সেদিন অতনুবাবু এবং জয়ন্তবাবুর ঝগড়ার সময় জয়ন্তবাবু অতনুবাবুকে যে খুন করার হুমকি পর্যন্ত দিয়ে দেন, তা তিনি শুনে ফেলেন। তিনি এই ঘটনার সুযোগ নেন। যদিও তিনি এই কাজ করতে পারেন না বলেই সবাই জানত, তবুও অনেকেই এই ঘটনার সাক্ষী। এদিকে অতনুবাবু প্রত্যেক দিন অনেক ভোরবেলা বাড়ির পেছনে হাঁটাহাঁটি করে। এই দুজন, মুকুন্দ ও রাজীব, সেদিন ভোরবেলা এসে প্রথমে অতনুবাবুর সঙ্গে কথা বলে। অতনুবাবু বুঝতে পারেনি যে ওরা তাকে খুন করার জন্য এখানে এসেছে। তারপর আজ যেভাবে বিপ্লববাবুকে মারতে যাচ্ছিলেন, ঠিক সেইভাবেই অতনুবাবুকেও খুন করে তার মৃতদেহ ফেলে রেখে যায় গাছের নিচে, যাতে অতনুবাবুর মৃত্যুতে জয়ন্তবাবুর জেল হাজত হয়। এই সুযোগে পরিবারের উপর চাপ দিয়ে বাড়িটা ওরা কিনে ফেলতেই পারে। একদম ঠিক ধরেছেন। কিন্তু সমস্যা হয়ে যায় জয়ন্তবাবুর পলিটিক্যাল ক্ষমতার জন্য। রাজনৈতিক দলের সামান্য ক্ষমতার কারণে এবং নিজের ওপর কোনো প্রমাণ না পাওয়ার জন্য তিনি ছাড়া পেয়ে যান। ছাড়া পাওয়ার পরেই তিনি বুঝতে পারেন এই কাজের সঙ্গে গোবিন্দ বিশ্বাস কোনোভাবে জড়িয়ে থাকতে পারে, না হলে তার দাদাকে চট করে কেউ খুন করতে যাবে কেন। কিন্তু তিনিও চট করে সেখানে বলতে পারেন না, কারণ বাড়ি বিক্রির জন্য তিনি গোবিন্দ বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছেন। অর্থাৎ কেউ যদি সে কথা জানতে পারে, তাহলে তাকে সন্দেহ করার একটা শক্ত প্রমাণ পাওয়া যাবে। সেই জন্যই বাবা সেদিন বলেছিল জেঠুকে কেউ খুন করেছে। এমনি এমনি এসব হয়নি, আর যত দ্রুত সম্ভব বাড়ি বিক্রি করতে হবে। এইখানেই একটা ভুল করে বসেন জয়ন্তবাবু। তিনি গোবিন্দ বিশ্বাসকে এড়িয়ে অন্য একজনকে বাড়ি বিক্রির কথা বলে বসেন। তাতে গোবিন্দ বিশ্বাস ভয় পেয়ে যায়।
যদি জয়ন্তবাবু বাড়ি অন্য কোথাও বিক্রি করে দেন তাহলে তো আর গুপ্তধন খোঁজা হবে না। তাই সেদিন রাতের বেলা কোনোভাবে জয়ন্তবাবুকে বাগানের কাছে দেখে ওরা ঢুকে পড়ে বাগানের ভেতরে, এবং তারপর তাকে চিৎকার করার সুযোগ না দিয়ে তাকে ওভাবে মাথায় আঘাত করে খুন করে রেখে যায় ওখানে। কিন্তু হাতের ছাপ তো কোনো ছিল না। ওরা কি গ্লাভস পরেছিল? এর আগেও মুকুন্দ রাজীব মিলে গোবিন্দ বিশ্বাসের এমন অনেক কাজ করেছে। গোবিন্দ বিশ্বাসের অনেক খোঁজ আমি নিয়েছি, আর তাতে 2-3টে খুনের ব্যাপারের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন। এই কাজগুলো ওরাই করেছে, এবং এতে কোনো প্রমাণ যাতে না থাকে তাই শুধু গ্লাভস নয়, অনেক ভেবে চিন্তে ওরা কাজটা করেছে। থানায় মুকুন্দ এবং রাজীব সমস্ত কিছু স্বীকার করতে পারে সে কথা আমি জানি। তার মানে শুধুমাত্র গুপ্তধনের জন্য এবং এই বাড়ি হাতাবার জন্য গোবিন্দ বিশ্বাস আমার বাবা আর কাকুকে খুন করেছে। কিন্তু মজার কথা হলো, গোবিন্দ বিশ্বাস এই এলাকার এবং জমিদার বাড়ির ইতিহাস নিয়ে যত না পড়াশোনা করেছে তার চেয়ে বেশি আমায় করতে হয়েছে। তার থেকেই আমি জানতে পেরেছি যে মাত্র কয়েকটা দিন এই বাড়ির মন্দিরে সেই বাক্স ভরা গুপ্তধন অর্থাৎ দামি জিনিসপত্র থাকলেও তা পরবর্তীকালে জমিদার বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ গোবিন্দ বিশ্বাস যার জন্য এত কিছু করেছেন তার কোনো কিছুই গাছের তলায় নেই। শুকনো গাছ কাটলে তেমন কিছুই পাওয়া যাবে না। তার মানে যা কিছু হয়েছে সব এমনি 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 ওদের দুজনকে মরতে হলো। হায় ঈশ্বর, মানুষ এত লোভ কিভাবে করতে পারে গো ঈশ্বর। গোবিন্দ বিশ্বাসের সঙ্গে শুধু এই খুনগুলো নয়, এই এলাকার যে অপরাধ চক্রের খোঁজ আমি করেছি সেই অপরাধ চক্রেরও সামান্য যোগাযোগ রয়েছে। গোবিন্দ বিশ্বাস যে রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন, যে দলে অতনুবাবু ছিলেন, জয়ন্তবাবু ছিলেন, সেই দলের লোকেরা এসবের মধ্যে রয়েছে। তাই গোবিন্দ বিশ্বাসকে এই কেসে জড়াতে পারলে আমার বাকি কাজটাও খুব সহজে করতে পারবো। এই ব্যাপারটা ধারণা করতে পেরেছিলেন এই এলাকার ওসি, তাই তিনি আমায় এই কেসে জড়িয়ে পড়েন। এখন আশা করি এই কেসে গোবিন্দ বিশ্বাসকে অপরাধী সাব্যস্ত করতে ইন্সপেক্টর হালদারের কোনো অসুবিধা হবে না। একদমই অসুবিধা হবে না মিস্টার চক্রবর্তী, কিন্তু সমস্যা হলো যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার সাহায্য নিতেই হবে। কারণ বুঝতেই পারছেন, তথ্য প্রমাণ সমস্ত কিছু সাজিয়ে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আদালতে নিয়ে যাওয়ার রাস্তাটা মোটেই সহজ হবে না। গোবিন্দ বিশ্বাসের ব্যাপারে অনেক তথ্য প্রমাণ জোগাড় করে তার ফাইল আপনার থানায় আমি পৌঁছে দিয়েছি। আপনি সেখানে ফিরে গেলেই সেই ফাইলটা পেয়ে যাবেন। তারপরেও যদি প্রয়োজন হয় আমার সাহায্যের, আমি সব সময় থাকব। এখন আমায় উঠতে হবে, আজ রাতে আরেকটি কাজ আমায় করতে হবে। গোয়েন্দা চক্রবর্তী উঠে পড়লেন। তারপরে আর সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে যেতেই মিস্টার হালদার উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা চিন্তা করবেন না, অতনুবাবু এবং জয়ন্তবাবুর খুনের ব্যাপারে যে যে জড়িয়ে রয়েছে তাদের সবার শাস্তি হবে, কাউকেই ছাড়া হবে না। আচ্ছা, এর মাঝে একটি লোক একদিন, মানে মধ্যবয়স্ক, আপনার অ্যাসিস্ট্যান্ট বলে আমার কাছে এসেছিল কিছু তথ্য জোগাড় করতে। আমার সঙ্গে অনেকক্ষণ কথাও হয়েছিল। সে কি সত্যি আপনার অ্যাসিস্ট্যান্ট? আমার অ্যাসিস্ট্যান্ট না তো, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট এভাবে আপনার সঙ্গে কথা বলেছে বলে আমার তো মনে নেই। আরে এখনো বুঝতে পারছিস না? গোয়েন্দা চক্রবর্তী ছদ্মবেশে সমস্ত কাজ করে। সে ওই ছদ্মবেশে অ্যাসিস্ট্যান্ট হয়ে যেমন তোর সঙ্গে কথা বলেছে, তেমনই এক বৃদ্ধ লোকের রূপ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে। মায়ের কাছে অনেক জিজ্ঞাসা করে ওই বৃদ্ধর ব্যাপারে আমি কোনো কিছুই জানতে পারিনি। তখন খটকা লেগেছিল, কিন্তু এখন বুঝতে পারছি ওটা গোয়েন্দা চক্রবর্তী ছাড়া আর অন্য কেউ হতে পারে না। অতনুবাবু এবং জয়ন্তবাবুর মৃতদেহ ছাড়া হলো। তাদের অন্তিম ক্রিয়া শেষ করে ওরা সেই পুরনো গাছটা কেটেই ফেলল, এবং যেটা হওয়ার তেমনই হলো। গাছের তলা থেকে কোনো গুপ্তধন বেরিয়ে এলো না। বিপ্লব আর বাইরে ফিরল না, কাছাকাছি একটা চাকরি খুঁজতে লাগলো। সামন্ত বাড়ি ছেড়ে ওরা কোথাও যাবে না। তবে ওই গাছের জায়গায় দুই বাড়ির মাঝামাঝি আর কোনো পাঁচিল উঠবে না। যেমন আছে
তেমনভাবেই থাকবে। এদিকে গোয়েন্দা চক্রবর্তীর ফাইল পেয়ে মিস্টার হালদার খুব সহজেই গোবিন্দ বিশ্বাসের বিরুদ্ধে একটা শক্তপোক্ত কেস তৈরি করতে পেরেছিল। আর গোয়েন্দা চক্রবর্তী লেগে পড়েছিল এই এলাকায় গড়ে ওঠা সেই আন্ডারগ্রাউন্ড অপরাধ চক্রের খোঁজে, যার খোঁজ পেতে তার বেশ খানিকটা সময় লাগবে হয়তো। ইন্সপেক্টর হালদার সমস্ত ফাইল পড়ে কেসটাকে গোটাভাবে সাজিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তার অফিসারকে বলল, সত্যি এমনি এমনি গোয়েন্দা চক্রবর্তীর কথা পুলিশের এত উপর মহল পর্যন্ত ছড়িয়ে নেই। এত ছোট ছোট তথ্য তিনি বের করেছেন যা আমিও হয়তো খুঁজে বার করতে পারতাম না। এই ফাইলটা একবার ঠিকভাবে কাজে লাগাতে পারলে গোবিন্দ বিশ্বাসের জামিন তো দূরের কথা, তাকে ফাঁসির দড়ির পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, বুঝলে? আর দেরি করা যাবে না। কথাটা বলে ইন্সপেক্টর অমরনাথ হালদার উঠে পড়লেন নিজের কাজ শুরু করার জন্য।